আসসালামু আলাইকুম। আদর্শ পাঠশালার পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনায় থাকবে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের শুধুমাত্র গাণিতিক অংশ নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব বেগ, ত্বরণ এবং সময় সংক্রান্ত সমস্যা। প্রথমে আমরা পরিচিত হব সূত্রের সাথে। আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি কোনো বস্তুর শেষ বেগ, ইউ বস্তুটির আদি বেগ, এ ছিল বস্তুটির ত্বরণ এবং টি ছিল বস্তুটির অতিক্রান্ত সময়। সাধারণত কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি, কিন্তু বস্তুটি যদি কখনো অভিকর্ষণ ত্বরণের দিকে পড়ে, অর্থাৎ উপর থেকে বস্তুটি যদি নিচে আপতিত হয়, তখন কিন্তু ত্বরণ এর পরিবর্তে আমরা তখন অভিকর্ষণ ত্বরণ জিটাকে ব্যবহার করব। অর্থাৎ যদি বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়তে চায়, তাহলে তখন সূত্রটা আমরা লিখে পাই ভি সমান সমান ইউ প্লাস জিটি। অভিকর্ষণ ত্বরণ জি এর বিরুদ্ধে যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষিপ্ত করি, তখন কিন্তু অভিকর্ষণ ত্বরণ জি নিচের দিকে টানবে, কিন্তু আমরা বস্তুটাকে প্রেরণ করতে চাই উপরের দিকে। ব্যবহার করব মাইনাস ডি, অর্থাৎ আমরা পাই ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে আমরা লিখতে পারি স্বাভাবিকভাবে ভি সমান সমান ইউ প্লাস এটি। উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি সমান সমান ইউ প্লাস জিটি, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কখনো আমাকে এর মানটা বের করে নিতে হয়। আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা ব্যবহৃত প্রতীকের একক, মাত্রা এবং পরিচিতিটা একটু জেনে নিব। প্রথমে আছে ইউ। ইউটা ছিল আদিবেগ এবং ইউ এর এককটা ছিল মিটার পার সেকেন্ড, মাত্রা ছিল এল টি ইনভার্স 1। ভি ছিল শেষ বেগ, একক সেম মিটার পার সেকেন্ড, মাত্রাটাও সেম এল টি ইনভার্স 1। এ ছিল ত্বরণ, একক ছিল মিটার পার স্কয়ার, মাত্রা ছিল এল টি ইনভার্স স্কয়ার। জিটা ছিল অভিকর্ষণ ত্বরণ, এ ক্ষেত্রেও ত্বরণের একক এবং মাত্রাকে সে নিবে। টি ছিল টাইম অর্থাৎ সময়, সময়ের একক আমরা সব সময় সেকেন্ডে প্রকাশ করি এবং সময়ের মাত্রা ছিল টি। আমরা সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং সূত্রের মাত্রা, একক এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছি। এখন আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করে গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেইগুলো একটু দেখব। প্রথম সমস্যা, একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। ট্রেনটির ত্বরণ কত? সমাধান হবে বস্তুটি স্থির অবস্থায় ছিল, অর্থাৎ বস্তুটির আদিবেগ ইউ হবে 0 মিটার পার সেকেন্ড। 1 মিনিট চলার পর অর্থাৎ সময় হবে 1 মিনিট। সব সময় সেকেন্ডে কনভার্ট করে অঙ্কগুলো করে থাকি, সুতরাং 60 সেকেন্ড। শেষ বেগ হবে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। আমাকে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত এটা বের করতে হবে। আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। আমরা এখন মানগুলো বসিয়ে দিব।
ভি এর পরিবর্তে 30, ইউ এর পরিবর্তে 0 এবং টি এর পরিবর্তে 60। উত্তর হবে 0.5 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সমস্যা, একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হলে ত্বরণ কত হবে? এখানে স্থির অবস্থা অর্থাৎ আদিবেগ u = 0 হবে। গাড়িটির বেগ 1 মিনিটে অর্থাৎ t = 1 মিনিট সমান 60 সেকেন্ড এবং শেষ বেগ যেটা কিনা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আমাদেরকে অবশ্যই এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখানে শেষ বেগ v = 60 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই। তো কিলোমিটার থেকে মিটারে যেতে আমাকে অবশ্যই 1000 দ্বারা গুণ করতে হবে। আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করতে আমাকে 60 ভাগ আকারে দিতে হবে। সুতরাং আমরা যেটা পাই 16.66 মিটার পার সেকেন্ড। দেখো এখানে ছিল কিলোমিটার পার আওয়ার, যখনই কিনা আমরা এটাকে 1000 দিয়ে গুণ এবং 60 × 60 দিয়ে ভাগ করেছি, তখন এটা হলো মিটার পার সেকেন্ড। আমরা জানি A = V - U/T। সমস্যা 3, একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো, ত্বরণ কত? আমাদেরকে ত্বরণ বের করতে হবে। দেওয়া আছে স্থির অবস্থা অর্থাৎ আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড অর্থাৎ সময় t হবে 10s এবং শেষ বেগ 72 কিলোমিটার পার আওয়ার, যেটা কিলোমিটার পার আওয়ারে আছে আমাদেরকে মিটার পার সেকেন্ড করতে হবে। 72 এর সঙ্গে 1000 গুণ করতে হবে মিটার করার জন্য এবং আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করতে 60 × 60 দিতে হবে ভাগ আকারে। আমাদেরকে ত্বরণ নির্ণয় করতে হবে। আমরা জানি A = V - U/T। সমস্যা 4, 360 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান মাটি স্পর্শ করার পর 20 সেকেন্ডে থেমে যায়, বিমানটির ত্বরণ কত? আমাদের এখানে দেওয়া আছে 360 কিলোমিটার পার আওয়ার বেগে বিমানটি ভূমিতে অবতরণ করছে। সুতরাং এইটার আদিবেগ u = 360 কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে পাই 100 মিটার পার সেকেন্ড। 20 সেকেন্ড পর বিমানটি থেমে যায়, সুতরাং টাইম t = যেহেতু বিমানটি থেমে যায়, সুতরাং শেষ বেগ v = 0 মিটার পার সেকেন্ড। মনে রাখবো স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে তাহলে আদিবেগ হবে 0 এবং
কোনো গতিশীল বস্তু যদি থেমে যায় তাহলে শেষ বেগ হবে 0। আমরা জানি উত্তর হয়েছে -5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে আমরা বলি মন্দন। আমরা যদি মন্দন লিখি তাহলে আমরা লিখব শুধুমাত্র 5 লিখব। আর যদি ত্বরণ লিখি তাহলে লিখব -5। সমস্যা 5, একটি বস্তু 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। 1.8 সেকেন্ড পর আমাদেরকে বেগ নির্ণয় করতে হবে। উচ্চতা 120 মিটার, টাইম টি দেওয়া আছে 1.8। জি এর মান আমরা জানি 9.8 মিটার পার স্কয়ার। বস্তুটি যখন সর্বাধিক উচ্চতায় ছিল তখন এই বস্তুটির আদিবেগ ছিল 0। সুতরাং আমরা লিখতে পারি u = 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে v অর্থাৎ শেষ বেগ নির্ণয় করতে হবে। আমরা জানি v = u প্লাস gt, কিন্তু বস্তুটি যদি নিচের থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করা হতো তাহলে আমরা এখানে -gt দিতাম। সমস্যা 6, একটি বাঘ 30 মিটার সামনে একটি হরিণ ধরার জন্য স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড ত্বরণে ধাওয়া করলো। হরিণটি 28 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। কখন বাঘের বেগ হরিণের সমান হবে? নির্ণয় করতে হবে বাঘের বেগ কখন হরিণের সমান হবে। তো হরিণের বেগ আছে 28 মিটার পার সেকেন্ড, অর্থাৎ v = 28 মিটার পার সেকেন্ড। বাঘের ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড। বাঘটি স্থির অবস্থা থেকে হরিণটিকে ধাওয়া করছিল, অর্থাৎ বাঘের আদিবেগ u = ধরি t সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। অতএব t = হট। আমরা জানি v = u প্লাস at। বাঘ দৌড় শুরু করার 7 সেকেন্ড পর বাঘের বেগ এবং হরিণের বেগ সমান হবে। সমস্যা 7, একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রমাণ করতে হবে 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড পর এদের বেগ অর্থাৎ v সমান, কিন্তু এদের দিক বিপরীতমুখী। বস্তুটিকে নিক্ষেপ করা হলো 98 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ u = 98 মিটার পার সেকেন্ড। প্রথম ক্ষেত্রে t1 = 3s, দ্বিতীয় ক্ষেত্রে t2 = 70s,
আমরা জানি g is equal to 9.8 মিটার পার স্কয়ার। আমাদেরকে প্রথম ক্ষেত্রে v1 এবং দ্বিতীয় ক্ষেত্রে v2 বের করে দেখাতে হবে যে এদের বেগ সমান কিন্তু দিক বিপরীতমুখী। প্রথম ক্ষেত্রে v সমান সমান u মাইনাস gt, যেহেতু বস্তুটিকে আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করছি তাই g হবে ঋণাত্মক। এক্ষেত্রেও বেগ একই, বাট এই বেগটা ছিল ঋণাত্মক, সুতরাং এই বেগটি হবে নিচের দিকে। সুতরাং দেখা যায় যে প্রথম ক্ষেত্রে বেগ যা এবং দ্বিতীয় ক্ষেত্রে বেগ তাই, কিন্তু প্রথম ক্ষেত্রে বেগটি ছিল ধনাত্মক, দ্বিতীয় ক্ষেত্রে বেগটি ঋণাত্মক, সুতরাং এইটা উপরের দিকে যাবে আর এই বেগটা থাকবে নিচের দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।